আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা হার্টের ইন্ট্রিনসিক কন্ডাকশন পাথওয়ে শুরু করতে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার এবং খুবই বেসিক লেকচার অ্যাবাউট হার্ট। তো প্রথমে আমরা শুরু করব হার্টের অটোমেটিসিটি। তো আমরা আসলে পড়ব যে টপিকটা আছে, টপিকটা হলো ইন্ট্রিনসিক কন্ডাকশন পাথওয়ে। এটার আসলে মানে কি? এটার মানে হলো যে হার্টের নিজের তৈরি করা একটা ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম, যেখানে কোনো অটোনমিক নার্ভাস সিস্টেমের, আমরা জানি যে আমাদের শরীরে সকল অ্যাকশনের প্রতি নার্ভাস সিস্টেমের একটা রিলেশন আছে। হ্যাঁ, সকল ধরনের অ্যাকশনই নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু হার্টের এমন একটা অ্যাবিলিটি আছে, এমন একটা ইলেকট্রিক্যাল কন্ডাকশন পাথওয়ে আছে, সিস্টেম আছে, যেখানে অটোনমিক নার্ভাস সিস্টেম বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাহায্য ছাড়াও হার্ট নিজেই ইম্পালস তৈরি করতে পারে এবং কন্ডাক্ট বা পরিবহন করতে পারে। এই সিস্টেমের কাজ হলো মূলত অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়া ও ভেন্ট্রিকলকে প্রপার সিকোয়েন্সে কন্ট্রাক্ট করা, সংকুচিত করা, যাতে হার্ট পাম্পিং খুব ভালো হয় এবং এফিশিয়েন্ট একটা পাম্পিং পাওয়া যায়। তো এটা হলো মেন কথা, যে হার্টের ইন্ট্রিনসিক কন্ডাকশন পাথওয়ে হলো অটোনমিক নার্ভাস সিস্টেম ছাড়াও হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল কন্ডাকশন সিস্টেম, যেটা হার্টকে এফিশিয়েন্টলি পাম্পিং করতে সাহায্য করে এবং কন্ট্রাকশন করতে সাহায্য করে। তো এই জিনিসটা করতে গিয়ে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো যে অটোমেটিসিটি। এখন অটোমেটিসিটি এটাই বলা হয়েছে যে হার্ট হ্যাজ ইটস ওন ইন্ট্রিনসিক অ্যাবিলিটি টু স্পন্টেনিয়াসলি ডিপোলারাইজ ইটসেলফ অ্যান্ড দেন ট্রিগার অ্যাকশন পটেনশিয়াল। তা আমরা এখানে সবই ডিটেলস জানবো এগুলো, অ্যান্ড হুইচ আর কন্ডাক্টেড টু অল আদার পার্টস অফ দ্য হার্ট। তার মানে হলো হার্টের একটা বিশেষ জায়গা আছে যেখান থেকে মূল কন্ট্রাকশন সিগন্যাল বা মূল সিগন্যাল তৈরি হয় এবং সেটা পুরো হার্ট বরাবর ছড়িয়ে পড়ে। এটাই বলা আছে এবং এই জিনিসটা হলো অটোমেটিসিটি। তো ওই জিনিসটা কোথায় বা কী আছে সেটা আমরা আস্তে আস্তে পড়ব। এখানে একটা টার্ম বলা হয়েছে, ইটস কল্ড ডিপোলারাইজ। তো ডিপোলারাইজ মিন আমরা মোটামুটি জানি হয়তো অনেকেই। আমি যদি ধরি এটা একটা সেল, তো নর্মালি একটা সেলের ভিতরে সবসময় নেগেটিভ পটেনশিয়াল থাকে। নর্মাল একটা সেল যখন রেস্টিং অবস্থা থাকে তখন নর্মালি তার সেলের ভিতরে নেগেটিভ পটেনশিয়াল থাকে, আর বাইরে তুলনামূলক কম্পারেটিভলি আর কি, এটা কম্পেয়ার করা হচ্ছে, পজিটিভ পটেনশিয়াল থাকে। ঠিক আছে, তো এই অবস্থাটাকে আমরা বলতেছি পোলারাইজড অবস্থা। ইটস কল্ড পোলারাইজড, কারণ এখানে দুইভাবে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ইটস কল্ড পোলারাইজড। তো এইটা বিভিন্ন কারণে হতে পারে। আমরা ইলেকট্রোড অ্যাপ্লাই করতে পারি, পজিটিভ বা নেগেটিভ। যদি আমি এরকম করি যে দুই পাশে পজিটিভ দিয়ে দিছি, এ পাশে নেগেটিভ দিয়ে দিছি, তখন সেক্ষেত্রে এটা ডিপোলারাইজড হয়ে যেতে পারে। ডিপোলারাইজড মিনস যে নিচে ভিতরের দিকে সব কিছু পজিটিভ হয়ে যাবে, এমন এই দেখুন এটা কি হয়ে যাবে, কম্পারেটিভলি পজিটিভ। এটা হলো ডিপোলারাইজড। তো আগে কি ছিল, নর্মাল অবস্থা কি ছিল? নর্মাল অবস্থায় সেলের ভিতরে নর্মালি সবসময় কি থাকে, নেগেটিভ অবস্থা থাকে, আর বাইরে থাকে পজিটিভ। কিন্তু বিভিন্ন ইফেক্টের কারণে এটা নিজস্ব ইন্ট্রিনসিক পাথওয়ে হতে পারে, বা আমরা নিজেরাও করতে পারি, যে আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারি, বা বিভিন্ন কারণে করা যায়। আমরা ইসিজিতে দেখবো এটা। তো সেই ক্ষেত্রে যদি ওই সেলটা ভিতরে নেগেটিভ না থাকে, পজিটিভ হয়ে যায়, মানে আয়ন্সের ফ্লো হয় এখানে, ধরো সোডিয়াম ভিতরে ঢুকে গেল অনেকগুলো, তখন সেক্ষেত্রে ভিতরে পজিটিভিটি সৃষ্টি হয়ে যাবে, তখন সেটা পোলারাইজ থাকলো না, প্লাস মাইনাস থাকলো না, তখন সেটা ডিপোলারাইজড হয়ে গেল। ঠিক আছে, তো ডিপোলারাইজড ভূমিকা অনেক বেশি, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এবং এই ডিপোলারাইজডের মাধ্যমে কিন্তু হার্টের কন্ডাকশন পাথওয়ে আগায় বা হার্ট সিগন্যাল পরিবহন করতে পারে। তো অটোমেটিসিটি আসলে এটাই এক্সপ্লেন করতেছে যে হার্ট হ্যাজ ইটস ওন ইন্ট্রিনসিক অ্যাবিলিটি। এটা নিজের একটা নিজস্ব একটা ইন্ট্রিনসিক অ্যাবিলিটি, এখানে কোনো নার্ভাস সিস্টেমে কোনো হেল্প লাগে না। তো আমরা এখন জানবো যে হার্ট আসলে, হার্টের যে ভিতরের লেয়ার মায়োকার্ডিয়াম, মাসল লেয়ার। তো মায়োকার্ডিয়াম আসলে দুই ধরনের সেল দিয়ে তৈরি হয়। একটা হলো আমাদের নোডাল সেল, আর একটা আমাদের কন্ট্রাক্টাইল সেল। নোডাল সেল বলতে বোঝাচ্ছে ওইসব সেল যেগুলা কন্ট্রাক্টেবল না, মানে এগুলা মানে কন্ট্রাক্টাইল না, বাট এগুলো জেনারেট করে অটোমেটিসিটি। মানে এই অ্যাকচুয়ালি এই নোডাল সেলগুলো দায়ী হলো আমাদের সিগন্যালকে পরিবহন করতে এবং সিগন্যালকে তৈরি করতে। আর এই কন্ট্রাক্টাইল সেলগুলো হলো ওই সিগন্যালের সহায়তায় কন্ট্যাক্ট করে, সংকুচিত হয়, যার মাধ্যমে রক্ত পাম্পিং হয়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে সারা দেহে এবং ফুসফুসে পৌঁছায় যায়। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। তো নোডাল সেলগুলোর কাজ হলো অটোমেটিসিটি জেনারেট করা বা কন্ট্রাকশনের জন্য সিগন্যালটা জেনারেট করা, আর কন্ট্রাক্টার সেলের কাজ হলো ওই সিগন্যালটাকে কাজে লাগিয়ে কন্ট্রাকশন ঘটানো, যার ফলে হার্ট রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলগুলোতে পৌঁছায় এবং ভেন্ট্রিকল থেকে সারা দেহে এবং ফুসফুসের মধ্যে চলে যায়। এখন এই নোডাল সেলের মধ্যে কারা কারা আছে? অ্যাসা নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড, এবি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, অ্যান্ড এবি বান্ডেল। এটাকে আমরা অনেক সময় বান্ডেল অফ হিজো বলে থাকি। আর আরেকটা আছে বান্ডেল ব্রাঞ্চেস, এটা লেফট বান্ডেল অ্যান্ড রাইট বান্ডেল দুইভাবেই পৌঁছায়। আর কিছু আছে পার্কিনসন্স ফাইবার। আমি এই যে পাশে চিত্রটা দেখি যে হার্ট, একটা হার্ট, এখানে আমাদের হার্টের এই পাশটা হলো আমাদের, আমরা সবাই জানি এই পাশটা হলো আমাদের, এটা হলো লেফট সাইড অ্যান্ড এটা হলো রাইট সাইড। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা হলো রাইট অ্যাট্রিয়াম, এটা হলো লেফট অ্যাট্রিয়াম,
টু পরে আসা উচিত ছিল হোয়াটএভার। আর এটা হলো আমাদের লেফট ভেন্ট্রিকল, ইজ কল্ড রাইট ভেন্ট্রিকল। তো সেই ক্ষেত্রে আমাদের নোডাল সেল যেগুলো আছে, আমি একটু মার্ক করি, নোডাল সেল যেগুলো আছে সেই নোডাল সেলগুলো আসলে কোথায় কোথায় আছে, যেমন এইখানে একটা আছে সাইনোঅ্যাট্রিয়াল নোড নোডাল সেল। দেন এই যে আমাদের জাংশনটা আছে, এখানে যে আমাদের যে জাংশন, এই জাংশনটার মধ্যে আমাদের আছে কি এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। দেন এইখান থেকে এইভাবে তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর এখান থেকে আসার পর এইখান থেকে আমাদের এই যে সেপ্টামটা দিয়ে, সেপ্টাম মানে হলো যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম বা ভেন্ট্রিকুলার যে সেপ্টামটা আছে বা ব্যবধায়ক পর্দা যেটা আছে সেটা দিয়ে নেমে গেছে আমাদের এই নোডাল সেলগুলো। নেমে যাওয়ার পরে এটা কি দুদিকে নেমে গেছে, একটা রাইট দিকে আর একটা কি লেফট দিকে, ইজ কল্ড বান্ডেল অফ হিস বা এবি বান্ডেল। ঠিক আছে, বান্ডেল অফ হিস অর এবি বান্ডেল, এটা হলো কি রাইট বান্ডেল অফ হিস, ইজ কল্ড লেফট বান্ডেল অফ হিস। দেন এটা হওয়ার পরে এই বান্ডেল ব্রাঞ্চগুলো ভিতরে প্রবেশ করছে এবং এই ব্রাঞ্চগুলো আবার দেখি অনেকগুলো উপশাখাতে বিভক্ত হয়ে গেছে, ইজ কল্ড পার্কিনসেস ফাইবার, এবং এই অ্যাসেনোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে প্রথম সিগন্যাল তৈরি হয় এবং এই সিগন্যালটা সারা দেহে বা সারা দেহে না, সারা হার্টে বা সারা হৃৎপিণ্ডে প্রবাহিত হয়ে যায় বাকি অন্যান্য নোডাল সেলগুলোর মাধ্যমে। এটা আমি একটু পরেই করবো হোয়াটএভার। এখন আমাদের কন্ট্রাক্টর সেলের মধ্যে কারা কারা আছে, এখানে আছে আমাদের অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন বা ট্রোপোমায়োসিন অ্যান্ড সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম আসলে কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা এসআর হলো একটা কি বলা যায়, নর্মাল সেলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা মডিফাইড ভার্সন হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এটা অনেক পরিমাণ ক্যালসিয়াম কন্টেইন করে, যখন দরকার হয় হার্ট সেলে তখন সেটা ক্যালসিয়াম দেয়। ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে আমাদের হার্টের কন্ট্রাকশনে সাহায্য করে বা হার্টের কন্ট্রাকশনে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো সার্কোপ্লাজমিক রেটিকুলাম হলো আমাদের নর্মাল সেলের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে ওইটার মডিফাইড ভার্সন হোয়াটএভার। এখন আমাদের এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি, হোয়াট ইজ অটোমেটিক সিটি। হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি। তো আমি এখানে একটু মার্ক করে দেখাই, এখানে আমাদের এসএ নোড থাকে এবং এটা হলো এবি নোড। এখান থেকে বের হয়ে এরকম ব্রাঞ্চ তৈরি করে এবং সেই ব্রাঞ্চগুলো আবার পার্কিনজি ফাইবারে পৌঁছে যায়। এই দ্যাটস ইট, আর কিছু না। দেন আমরা সামনে যাই। এখন আমরা দেখবো যে আসলে এসএ নোড থেকে যে সিগন্যালগুলো যায় সেই সিগন্যালগুলো কীভাবে প্রবাহিত হয়। একদমই সিম্পল একটা পড়াশোনা। তো প্রথমে যদি আমি দেখি আমাদের যে এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, এই সাইনোঅ্যাট্রিয়াল নোডই প্রথমে আমাদের সিগন্যালটা তৈরি করে এবং কোন মেকানিজমে আসলে সেই ইন্ট্রিনসিক পাথওয়েতে সিগন্যাল তৈরি করে এটা আমরা একটু পরেই আলোচনা করতেছি। তো প্রথমে এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা একটা সিগন্যাল জেনারেট করে, ঠিক আছে, ইন্ট্রিনসিক ওয়েতে, এটা কারো সাহায্য নেয় না, নিজে একটা সিগন্যাল তৈরি করার পরে এই সিগন্যালটা প্রথমে এদিকে যায় না, এই সিগন্যালটা প্রথমে আমাদের এটা আমাদের কি ছিল, ইজ কল্ড রাইট অ্যাট্রিয়াম। ঠিক আছে, এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই সিগন্যালটা কিসের, কন্ট্রাকশনের সিগন্যাল, যে এখানে অ্যাট্রিয়ামের মধ্যে রক্ত এসে পড়ছে, এই রক্তকে কন্ট্রাক্ট করে সংকুচিত করে ভেন্ট্রিকুলে পৌঁছাতে হবে আমাকে, তাই না, ভেন্ট্রিকুলে পৌঁছাতে হবে আমাদের ট্রাইকাসমিক কোভার্টিকার মাধ্যমে বা বাইকাসমিক কোভার্টিকার মাধ্যমে। তো এখানে কি বলতেছে আমরা, এই যে রাইট অ্যাট্রিয়াম যেটা আছে, রাইট অ্যাট্রিয়াম থেকে যে সিগন্যালটা তৈরি হলো, কন্ট্রাকশনের যে সিগন্যালটা তৈরি হলো, এই সিগন্যালটা প্রথমে কিছু ব্রাঞ্চের মাধ্যমে চলে যাবে হলো আমাদের লেফট অ্যাট্রিয়ামে এবং এই ব্রাঞ্চগুলোকে আমরা বলে থাকি বা এই বান্ডেলগুলোকে আমরা বলে থাকি ব্যাকম্যানস বান্ডেল। কি বলতেছি, রাইট অ্যাট্রিয়ামের ঠিক উপরের দিকে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোড প্রথম সিগন্যাল তৈরি করে ইন্ট্রিনসিক পাথওয়েতে, আমরা পড়বো একটু পরে, এবং তৈরি করার পরে এই সিগন্যালটা প্রথমে যায় রাইট অ্যাট্রিয়ামে ডিউ টু দ্য ব্যাকম্যানস বান্ডেলের মাধ্যমে। দেন একই সাথে এই সিগন্যালটা সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে তৈরি হওয়া যে সিগন্যালটা, এই সিগন্যালটা যদি আমি বলি, এই সিগন্যালটা খুবই হাই একটা সিগন্যাল হয় এবং এটা সাইনোঅ্যাট্রিয়াল নোড প্রতি মিনিটে প্রায় 60 থেকে 80টা বীজ তৈরি করতে পারে, 60 to 80 beats per minute BPM প্রতিটা মুহূর্তে সে তৈরি করতে পারে এবং এটার জন্য তার কোনো ধরনের এক্সটার্নাল কোনো ইনোভেশন দরকার হয় না বা কোনো প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম বা অটোনমিক নার্ভাস সিস্টেম এগুলো কোনো ধরনের দরকার হয় না। নো অটোনমিক নার্ভাস সিস্টেম এখানে দরকার হয় না বা কোনো এক্সটার্নাল কোনো হেল্প লাগে না, তার এক্সটার্নাল কোনো ইনোভেশন হেল্প লাগে না বা হেল্প লাগে না এবং সে কিন্তু প্রায় একটা স্ট্রং একটা রিদম তৈরি করে, একটা স্ট্রং ছন্দ তৈরি করে, একটা রিদম, এটাকে আমরা বলতে কি রিদম, এবং এই জিনিসটাকে একসাথে বলা হয় থাকে সাইনাস রিদম। সাইনোঅ্যাট্রিয়ালের যেই রিদমটা এটাকে আমরা কি বলি, সাইনাস রিদম। এই সাইনাস রিদমের মাধ্যমে সে খুব হার্ডলি একটা সিগন্যাল তৈরি করে এবং যে সিগন্যালটা প্রথমে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যায় ডিউ টু দ্য ব্যাকম্যানস বান্ডেলের মাধ্যমে। দেন এই রাইট অ্যাট্রিয়াম থেকে একই সাথে ওই সিগন্যালটা আবার প্রবাহিত হয় নিচের দিকে, মানে হলো রাইট ভেন্ট্রিকুলের দিকে, রাইট ভেন্ট্রিকুলের দিকে পৌঁছায়। তো এইভাবে পৌঁছানোর পরে এইগুলো আমাদের আসে হলো ঠিক এই জাংশনে থাকা এবি নোডের দিকে। আমি যদি দেখাই, এইখানে দেখানো হয়েছে না, ঠিক আছে, হোয়াটএভার, এবি নোডের দিকে দেখানো হয়েছে। তো এই যে এবি নোড যেটা আছে সেই এবি নোডের মধ্যে আসে, কিভাবে আসে, এই রাইট অ্যাট্রিয়াম থেকে এসএ নোড যেটা আছে, এসএ নোড তৈরি করার পরে কিছু পাঠাই দিল কোথায়, ভিতর দিয়ে পাঠাই দিল হলো ব্যাকম্যানস বান্ডেল দিয়ে লেফট অ্যাট্রিয়ামে। দেন একই সাথে লেফট অ্যাট্রিয়ামটাকে
লেফট অ্যাট্রিয়াম থেকে আমি যদি একটু এখানে দেখাই, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে অ্যাসা নোড আমি বললাম, এটা ধরলাম যে সব নোটগুলোকে আমি এক কালারে রাখি, এটা এবি নোট। দেন এই এবি নোট থেকে এরকম কিছু ফাইবার বের হয়েছে, আমি এখানে আগে দেখাই সুবিধা হবে বুঝতে। আর এই হলো পার্কিনজে ফাইবার, পার্কিনজে ফাইবার, পার্কিনজে ফাইবার, পার্কিনজে ফাইবার। তাহলে এই যে সাইন অ্যাকচুয়াল নোট বা অ্যাসা নোট যেটা আছে, অ্যাসা নোট প্রথমে প্রায় 60 to 80 BPM বা বিটস পার মিনিটে একটা রিদম একটা তৈরি করলো। তৈরি করার পরে এইটা প্রথমে যাবে হলো এই যে এইভাবে প্রথমে যাবে কোথায়, আমাদের লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়ামে কোথায় যাবে, কিসের মাধ্যমে যাবে, যাবে হলো আমাদের ব্যাকম্যাস বান্ডেলের মাধ্যমে, যার ফলে রাইট অ্যাট্রিয়ামও সংকুচিত হবে এবং পাশাপাশি লেফট অ্যাট্রিয়ামও সংকুচিত হবে, লেফট অ্যাট্রিয়ামও সংকুচিত হবে এবং রাইট অ্যাট্রিয়ামও সংকুচিত হবে। হওয়ার পরে এই দুইটা রিদমে পরে আবার ব্যাক আসবে কোথায়, আমাদের এবি বান্ডেল বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেলের মধ্যে। আবার বুঝতে পারছি আশা করি। আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে ভিতর দিয়েও আসবে এবি বান্ডেলের দিকে, আবার এভাবে ঘুরেও এবি বান্ডেলের দিকে আসবে ব্যাকম্যাস বান্ডেল হয়ে। তুমি সকল রিদম একসাথে আইসা এবি বান্ডেলে জমা হবে। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। এবং এটাকে আমরা বলতে থাকি ইন্টারনোডাল পাথওয়ে, যে নোডাল ভিতরে দিয়ে আসা ইন্টারনোডাল পাথওয়ে, ইন্টারনোডাল পাথওয়ে, ইন্টারনোডাল সিস্টেম বা পাথওয়ে হোয়াটএভার। আসার পরে এবি নেট যখন আসবে তখন এবি নেট ওই জিনিসটাকে নিবে। নেওয়ার পরে এবি নোটে যখন সিগন্যালটা আসবে, আসার পরে এবি নোট ওই সিগন্যালটাকে নিয়ে সাথে সাথে আবার ভিতরে পাস করে দিবে না, সে কিছুটা ডিলে করবে, কিছুটা দেরি করবে। এই দেরির সময়টা অ্যাপ্রক্সিমেটলি 0.1 সেকেন্ডের মতো। আমি আবার বলতেছি, অ্যাসা নোট থেকে সিগন্যালটা খুবই ফাস্ট আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম ঘুরে এবি নোটে এসে পড়বে। এবি নোটে আসার পরে এইটা কিছুটা সময় ডিলে করবে। এই ডিলে করার কিছু কারণ আছে, 3টা কারণ হলো মেইন কারণ, যেই কারণে এই এবি নোট ডিলে করে, ঠিক আছে। এবং এই ডিলে করাটা খুবই খুবই জরুরি। যেমন প্রথম যে কারণটা, সেই কারণটা হলো টাইম ফর অ্যাট্রিয়া টু কন্ট্রাকশন বিফোর ভেন্ট্রিকল কন্ট্রাকশন। চিন্তা করুন যে এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে সাইনোঅ্যাট্রিয়াল নোডের মাধ্যমে যেই সিগন্যালটা তৈরি হলো সেটা ঘুরে এবি নোডে আসলো, এই পুরোটা সময় জুড়ে কিন্তু আমাদের অ্যাট্রিয়ামটা কন্ট্রাকশন হতে শুরু করছে, তাই না? এবং কন্ট্রাকশন হওয়ার মাধ্যমে কী হবে, ব্লাডগুলা আস্তে আস্তে ভেন্ট্রিকুলার দিকে পৌঁছাবে। তাহলে যদি এবি নোড এই ডিলেটা না করতো, তাহলে কিন্তু সাথে সাথে এই সিগন্যালটা এই যে পার্কিনজে ফাইবার এবং বান্ডেল অফ হিজের মাধ্যমে ভেন্ট্রিকুলার পেয়ে যেত। তো একই সময়ে অ্যাট্রিয়ামও সংকোচন হওয়া শুরু করছে, ভেন্ট্রিকুলার সংকোচন হওয়া শুরু করছে, রক্ত যাবে কোথায়, ঠিক না? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছি যে একই সাথে দুইটার কন্ট্রাকশন শুরু হয়ে যেত। এই জন্য এই সময়টা 0.1 সেকেন্ড তাদের জন্য অনেক সময় এই সময়টা খুবই জরুরি ডিলে করা। এটা একটা কারণ। এবং ডিলে করে কিভাবে, আসলে ডিলে করার আরও কয়েকটা কারণ আছে, যে ডিলে হয়টা কেন। আসলে বুঝতে পারছি প্রথম লাইনটা যে কেন আসলে ডিলেটা হয়। দেন আমরা আবার যদি বলি, এই এবি নোডের মধ্যে যে ফাইবারগুলো আছে অন্যান্য নোডের তুলনায়, যেমন অ্যাসা নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজে ফাইবারের তুলনায় এবি নোডের যে ডায়ামিটার, ফাইবারের ডায়ামিটার এটা খুবই কম থাকে। এই জন্য কি হয়, সে চাইলেও আর ফাস্ট করতে পারে না, সে ধীরে ধীরে এটাকে কন্ট্রাকশনটাকে স্লো করে আর কি, ঠিক আছে। ডায়ামিটার ফাইবার্স খুবই কম থাকে বলে। আর হলো গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনও কি থাকে, তার কম থাকে। হোয়াট ইজ গ্যাপ জাংশন? এই গ্যাপ জাংশন হলো, ধরো আমি বলি এই একটা নোডাল সেল, এটা আরেকটা নোডাল সেল, এটা আরেকটা নোডাল সেল, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নোডাল সেলের সাথে প্রত্যেকটা নোডাল সেল কানেক্টেড বাই গ্যাপ জাংশন। এই যে এখানে যে কানেকশনটা আছে এটাকে আমরা কি বলি, গ্যাপ জাংশন। একটু পরে আমরা দেখবো। এটাও নোডাল সেল, এটাও নোডাল সেল, এটা নোডাল সেল। ধরি এটা অ্যাসা নোড, এটা এবি নোড, এটা বান্ডেল অফ হিজ, ঠিক আছে। বা নোডাল সেল বলতে বোঝাচ্ছি অ্যাসা নোডগুলো প্রত্যেকটাই আসলে। ধরি এটাও সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাও সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটাও সাইনোঅ্যাট্রিয়াল নোডের এক একটা সেল আর কি চলে। এই প্রত্যেকটা সেল কানেক্টেড বাই টু ইচ আদার কি, কিছু গ্যাপ জাংশন দিয়ে। এই গ্যাপ জাংশনগুলো কি করে, আমাদের আয়নগুলোকে ফ্লো করতে সাহায্য করে, বিভিন্ন আয়ন্সের ফ্লো। কারণ এই আয়ন্সের ফ্লোর মাধ্যমে কিন্তু এই রিদমটা তৈরি হয়, তাই না? একটু পরে আমরা মেকানিজম পড়বো আমরা। তো এই আয়ন্সের ফ্লোয়ের মাধ্যমে কিন্তু রিদমগুলো আস্তে আস্তে জেনারেট হয়। তো আমি যেটা আশা করি বুঝতে পারছি ব্যাপারগুলো, যে কীভাবে রিদমটা জেনারেট হয়। তো এই গ্যাপ জাংশনটা এবি নোডে কম থাকে, যার ফলে আয়ন্সের ফ্লো ভালো হয় না। তো আয়ন্সের ফ্লো কী হয় না, ভালো হয় না। আর আয়ন্সের ফ্লো যদি ভালো না হয়, তাহলে কন্ডাকশন কী হবে, কন্ডাকশন কী হবে, স্লো হয়ে যাবে। তো এই 3টা কারণে আসলে মূলত এবি নোড কিছুটা ডিলে করে। এবং এই ডিলেটা আমরা দেখি ওই যে ইসিজি কার্ভ যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে পিটি ইন্টারভালে আমরা দেখবো যে এখানে একটা ডিলে দেখা যায়, একটা প্লাটু ফেস বা একটা আইসোলেটেড পয়েন্ট দেখা যায়, হোয়াটএভার। তো এখানে আমরা 3টা কারণে দেখলাম যে এবি নোড কিছুটা সময় ওই সিগন্যালটাকে ডিলে করে। সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে সিগন্যাল আসলো এবং সেই সিগন্যালটা এবি নোডে আসলো, দুইটা পাথওয়ে ঘুরে আসার পরে এবি নোডে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পরবর্তীতে আস্তে আস্তে এই আমাদের যেই সিগন্যালটা আসে, সেই সিগন্যালটা আমাদের পরবর্তীতে বান্ডেল অফ হিজের মাধ্যমে, ইজ কল্ড লেফট বান্ডেল অফ হিজ, ইজ কল্ড রাইট বান্ডেল অফ হিজের মাধ্যমে আমাদের প্রবেশ করে পার্কিনজে ফাইবারের মাধ্যমে, এবং পুরা হার্টে এই রিদমটা ছড়িয়ে যায়।
তার পরবর্তীতে এট্রিয়াম সংকোচন শেষ হলো, ভেন্ট্রিকুলার সংকোচন শুরু হয় ডিউ টু দ্য পার্কিনসন ফাইবার অর বান্ডল অফ হিজের মাধ্যমে। এবং ভেন্ট্রিকুলার সংকোচনের মাধ্যমে এই রক্ত পুরো সারা দেহে পৌঁছে যায়। তো এই হলো মেইন মেকানিজম অফ দ্য ইন্ট্রিনসিক পাথওয়ে বা ইন্ট্রিনসিক কন্ডাকশন পাথওয়ে। এখন আমাদের মেকানিজমটা একটু বোঝা জরুরি যে কীভাবে এগুলোর মেকানিজম কাজ করে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, এবং যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাদের অবশ্যই আপনারা জানাবেন যে এই জায়গাটা আমাদের আবার রিপিট করতে হবে। হোয়াটএভার, এখন আমরা সামনে যাই। তো এখন আমাদের যেটা পড়তে হবে, এক মিনিট, আমাদের যেটা পড়তে হবে সেটা হলো যে এর মেকানিজমটা আসলে কি, যে কীভাবে একটা সাইনোয়াট্রিয়াল নোড নিজে নিজে রিদম তৈরি করতে পারতেছে, কারো সাহায্য লাগতেছে না। তার মানে আমি যদি বলি, আমি যদি হার্ট মোটামুটি আঁকার চেষ্টা করি এখানে, যদি মোটামুটি আঁকি, আমাকে মোটামুটি সেগমেন্ট আমি দিয়ে যাই আর কি। তো এই হার্টের আমি যদি বলি, এখানে সাইনোয়াট্রিয়াল নোডটা আছে, আর বললাম মানে নোডাল সেল আছে কিছু, আর এখানে কিছু অংশ বললাম যে আমরা জানি যে হার্ট দুই রকমের সেল দিয়ে তৈরি, একটা নোডাল সেল আর একটা আমাদের কন্ট্রাক্টার সেল। তার মানে নোডাল সেলের কাজ কি, সিগন্যাল জেনারেট করা, এবং কন্ট্রাক্টার সেলের কাজ কি, কন্ট্রাক্টার সেলের কাজ হলো ওই সিগন্যালটাকে ট্রান্সমিট করে প্রত্যেকটা পদে পদে কন্ট্রাকশন করা, সংকোচন করা। তো মানে কি নোডাল সেলের সাথে সাথে কি আছে, কন্ট্রাক্টার সেলগুলো একই সাথে বিলংস করে, তাই না? তো আমি চিন্তা করলাম যে নোডাল সেল হলো এটা আর কন্ট্রাক্টার সেল হলো এটা, যদি এখানে সব জায়গায় আছে কন্ট্রাক্টার সেল অবশ্যই। তো আমি চিন্তা করলাম আর কি, যেগুলোকে আমি জুম করবো এখন, ঠিক আছে? তাদেরকে আমি জুম করবো এবং দেখবো যে এগুলোর মধ্যে কি ধরনের রিলেশন বা সম্পর্ক আছে, এবং যার কারণে তারা এই পুরা কন্ডাকশন পাথরটাকে তারা ক্যারি করতেছে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এবং দেখি আমি এখানে চিত্রটা মেকানিজমটা খুবই মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করছি আসলে, যে কীভাবে ইন্ট্রিনসিক পাথওয়েতে একটা অ্যাসেনোড কাজ করে। তো এখানে আমি যেই এখানে যে ইয়েটা আঁকছি সেটা হলো আমাদের অ্যাসেনোড, মানে অ্যাসেনোড বা যে কোনো নোডাল সেল, ইটস নোডাল সেল। আর এইটা আমাদের যেটা আছে এটা আমাদের একটা কন্ট্রাক্টাল সেল, সিসি বা কন্ট্রাক্টাল সেল। এই যে নোডাল সেল এবং এই যে কন্ট্রাক্টাল সেল, ঠিক আছে? তো এখন এই নোডাল সেল যেটা আছে বা অ্যাসেনোড যেটা আছে, এটার মধ্যে কিছু এরকম চ্যানেল থাকে, ঠিক আছে? এই চ্যানেলগুলোকে আমরা বলে থাকি সোডিয়াম চ্যানেল, কিন্তু এগুলো একটা বিশেষ নাম আছে, ইটস কল্ড ফানি সোডিয়াম চ্যানেল, ইটস কল্ড ফানি, হ্যাঁ আসলেই ফানি, ইটস কল্ড ফানি সোডিয়াম চ্যানেল, ঠিক আছে? ইটস কল্ড ফানি সোডিয়াম চ্যানেল। এই চ্যানেলগুলোর নাম হলো ইটস কল্ড ফানি সোডিয়াম চ্যানেল। এখন এগুলোর কাজ কি, তার আগে আমার একটু বুঝে নিতে হবে। আমি যদি একটু দেখাই, হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, আমি আবারও বলতেছি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বলতে আসলে আমরা কী বুঝি। তো ধরি যে এরকম একটা সেল, আমি একটু আগে যেটা বললাম যে পোলারাইজড অবস্থা যখন থাকে, মানে ভিতরে খুবই নেগেটিভ থাকে, তো কোনো একটা সেলের মোটামুটি এরকম নেগেটিভ থাকে আর বাইরে হলো পজিটিভ থাকে। তো আমরা যদি মানটা বলি, তো বাইরে মোটামুটি -19 মিলিভোল্ট এরকম একটা রেঞ্জে তার ভিতরের পটেনশিয়ালটা থাকে, বিভবটা থাকে। তো এই অবস্থাকে আমরা বলে থাকি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তবে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো এমন একটা অবস্থা যেখানে সেলের, আমরা যদি বলি যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এমন একটা অবস্থা যেখানে সেলের যে পোলারাইজড অবস্থা বা সেলের যে কন্ডাকশন পাথ হয় বা সেলের কাজ থেমে যায়, এখানে কোনো ধরনের কাজ থাকে না, চ্যানেলগুলো কোনো কাজ থাকে না, সবাই পুরো সেলটা রেস্টে চলে গেছে আর কি, মানে সেলের কোনো কাজ নাই, সেল চলে গেছে রেস্টে, ঠিক আছে? এই অবস্থায়, এবং পরবর্তীতে এই অবস্থা থেকে কোন অবস্থায় যায়, পোলারাইজ থেকে চলে যাবে ডিপোলারাইজড অবস্থায়, এবং যখনই কোনো একটা সেল ডিপোলারাইজড অবস্থায় যাবে তখনই কিন্তু সে কাজ করা শুরু করবে, তার অ্যাকশন দেওয়া শুরু করবে অ্যাকচুয়ালি। তো ওই জায়গার মধ্যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো স্বভাবতই সব সেল প্রথমেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, পরে সে কাজ করে, আবার সে রেস্ট আরএমপিতে আসে, আবার সে কাজ করে, আবার সে আরএমপিতে আসে, এভাবে কিন্তু প্রত্যেকটা সেলের সাইকেল চলতেছে, ঠিক আছে? আসলে ব্যাপারটা বুঝতে পারছো। তো এখন সেক্ষেত্রে প্রথমে এই নিউরাল সেলটাও কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে আসে, ঠিক আছে? এই স্কলে যে আমি এখানে গ্রাফটা গেছি, তো আমি বললাম যে একটা সেলের এই নিউরাল সেলটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হলো এইটা হলো আরএমপির যে কার্ভ লাইনটা, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেটলি -60 মিলিভোল্ট থাকে ফর নিউরাল সেল। যেমন নিউরাল সেলের ভিতরে বা অ্যাসেনোড বা এভিনোড হোয়াটএভার, এই নিউরাল সেলের ভিতরে অবস্থাটা কি আছে, -60 মিলিভোল্ট আছে, এবং ইটস কল্ড রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। কিন্তু দেখা যায়, তো যেটা বলতেছিলাম, তো স্বভাবতই সব সেল কি করে, এরকম আরএমপিতে থাকে, ঠিক আছে? এবং আরএমপিতে থাকা অবস্থায় কি থাকে, সেল রেস্টে থাকে। কিন্তু এই নিউরাল সেলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, এই নিউরাল সেলে থাকে কিছু ফানি সোডিয়াম চ্যানেল, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি এখানে ব্যাপারটা, যে সরি আমি একটু আরেকটু ক্লিয়ার করি। এখানে দেখা যায় যে যখন আমাদের কোনো একটা সেল আরএমপিতে চলে যায় তখন সকল চ্যানেল বন্ধ হয়ে যায়, সব চ্যানেল অফ হয়ে যায়, প্রাইমারি, হ্যাঁ, সব চ্যানেল অফ হয়ে যায়, এবং কোনো ধরনের চ্যানেল মানে সব চ্যানেল অফ হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে সেটা
উপনীত হয়। কিন্তু এই আমাদের নোডাল সেলের ক্ষেত্রে দেখা যায় এই যে যখনই আমাদের ওই নোডাল সেলটা রেস্টিং মেমরি পটেনশিয়ালে পৌঁছায় তখন সেই ক্ষেত্রে ফানি সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। তো উল্টা নর্মালি কোনো যে সেলগুলো আছে সেই নর্মালি কোনো সেল যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে পৌঁছায় তখন সব মেমব্রেন বা সকল ধরনের চ্যানেলগুলো অফ হওয়ার মাধ্যমে পৌঁছায়। বাট নোডাল সেলের ক্ষেত্রে দেখা যায় উল্টা ব্যাপার, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে পৌঁছানোর পরে কিছু ফানি সোডিয়াম চ্যানেল বা সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। এই জন্য নাম দেওয়া হয়েছে ফানি। সায়েন্টিস্টরা দেখছে যে এক্ষেত্রে ঠিক উল্টা ব্যাপার ঘটতেছে, এই জন্য নাম দেওয়া হয়েছে ফানি, ইটস কল্ড ফানি সোডিয়াম চ্যানেল। তো এই ফানি সোডিয়াম চ্যানেলগুলো দিয়ে কিছু পরিমাণ সোডিয়াম ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, আমি সোডিয়ামগুলো পুরো না লিখি, সোডিয়াম মানে কি প্লাস আয়ন বা ক্যাটায়ন, ভিতরে সোডিয়াম চ্যানেল প্রবেশ করতেছে। ঠিক আছে, প্রবেশ করলো। তো এই সোডিয়াম চ্যানেল প্রবেশ করার মাধ্যমে এখান থেকে প্রবেশ করে, এখান থেকে প্রবেশ করে, দুই দিক দিয়ে সোডিয়াম চ্যানেলগুলো প্রবেশ করে ভিতরের দিকে। তো সোডিয়াম চ্যানেলগুলো যখন ভিতরে প্রবেশ করলো তখন একটু পরিমাণে কি হয়েছে, সেলের ভিতরে পজিটিভিটি বাড়ছে। আগে ছিল -60 মিলিভোল্ট, এখন কি একটু পরিমাণে পজিটিভিটি বাড়ছে, যে এতটুকু পজিটিভিটি বাড়ছে। তো যখন এতটুকু পজিটিভিটি বাড়লো বা সোডিয়াম চ্যানেলগুলো যখন ভিতরের দিকে ঢুকলো তখন সেই সময় এই প্লাসগুলোর প্রভাবে কি হয়েছে, এই প্লাস কতটুকু বাড়ছে আমি যদি বলি অ্যাপ্রক্সিমেটলি এটা এখন পৌঁছেছে -50 মিলিভোল্ট। ঠিক আছে, তাই আগে ছিল 60 মিলিভোল্ট, এটা পৌঁছেছে কোথায়, ইজ কল্ড 50 মিলিভোল্ট মানে -60 মিলিভোল্ট ইজ কল্ড -55 মিলিভোল্ট। যখনই এই ভিতরের অবস্থাটা -55 মিলিভোল্ট হয় তখন এইটা অ্যাক্টিভেট করে এই চ্যানেলগুলোকে, ইজ কল্ড টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এখন এই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলের কাজ আসলে কি, এই টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল টি ফর ট্রানজিয়েন্ট মানে সে অল্প সময়ের জন্য খোলা থাকে, সবসময় খোলা থাকে না, অল্প সময়ের জন্য খোলা থাকে, এবং যখন খুলে অল্প সময়ের জন্য খোলা আর কি। তো সেই ক্ষেত্রে যখনই আমাদের ভিতরের অবস্থা -60 থেকে -55-এ পৌঁছায় এইটা অ্যাক্টিভেট করে টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে, এবং ভিতরে হুড় করে কিছু সময়ের জন্য ক্যালসিয়াম ভিতরে ঢুকে পড়ে। তো ক্যালসিয়াম ঢোকা মানে কি, আরও পজিটিভিটি বাড়া, আমি এভাবে দেখাই, আরও পজিটিভিটি বাড়া, এবং ক্যালসিয়াম ঢোকা মানে কিন্তু আরও পজিটিভিটি বাড়া, এবং পজিটিভিটি বাড়তে বাড়তে তখন সেই ক্ষেত্রে এটা আমি যেখানে দেখাই একদম এরকম মানে পৌঁছে যায়, এখানে লেগে যায়। ঠিক আছে, আর এই দাগটা আসলে কি, এইটা হলো থ্রেশহোল্ড ভোল্টেজ বা থ্রেশহোল্ড লেভেল। থ্রেশহোল্ড মানে হলো একটা ধাক্কা লেভেল, যে এই সময় আসার পৌঁছানোর পরে এই পুরো সেলটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য। তা আরএমপি রেস্ট ছিল, কিছু পরিমাণ ফানি সোডিয়াম চ্যানেল তখনও ওপেন হয়ে গেছে। যখনই সেল চলে গেছে আরএমপিতে তখন এই ফানি সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, ভিতরে পজিটিভিটি অল্প অল্প বাড়ছে, বাড়ার পরে সেটার প্রভাবে ক্যালসিয়াম চ্যানেল, টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল, ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, এবং কিছু পরিমাণে ক্যালসিয়াম ভিতরে ঢুকছে। ঢুকার ফলে -55 মিলিভোল্ট থেকে এটা পৌঁছে গেছে অ্যাপ্রক্সিমেটলি -40 মিলিভোল্টের মতো, যেখানে -40 মিলিভোল্টের মতো আছে, এবং এটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড পয়েন্ট। থ্রেশহোল্ড মানে হলো এখন তারা খুবই হাইলি অ্যাক্টিভেট হওয়ার জন্য দায়ী, এবং -40 মিলিভোল্ট যখন পৌঁছে গেছে তখন ভিতরে মোটামুটি পজিটিভ বলা যায় আগের তুলনায় আর কি। তখন সেই ক্ষেত্রে এটা ওপেন করবে কি, আরও কিছু গুড ক্যালসিয়াম চ্যানেল, ইজ কল্ড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এটা অ্যাক্টিভেট কাকে করবে, কিছু এল টাইপ ক্যালসিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করবে, ইজ কল্ড এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল। এবং এগুলা খুবই লং সময়ের জন্য, লং টাইপ ক্যালসিয়াম চ্যানেল, লং বলতে এগুলো অনেকক্ষণ ধরে ক্যালসিয়াম চ্যানেলকে ভিতরের দিকে ঢুকাবে, মানে বেশি পরিমাণে ঢুকাবে, অনেক ক্যালসিয়াম চ্যানেলকে ভিতরের দিকে ঢুকাবে, অনেক ক্যালসিয়াম চ্যানেলকে ভিতরের দিকে ঢুকাবে, ক্যালসিয়াম চ্যানেলকে ভিতরের দিকে ঢুকাবে। এখন এত ক্যালসিয়াম চ্যানেল ভিতরের দিকে ঢুকানোর ফলে এখানে কি হয়ে গেছে, অনেক বেশি চার্জ বেড়ে যায়। তো এটা অ্যাপ্রক্সিমেটলি দেখা যায় -40 মিলিভোল্ট থেকে এখন অবস্থা হয়ে গেছে +40 মিলিভোল্ট। আবার বলতেছি, সেল যখন রেস্টিং মেমরি পটেনশিয়ালে যায় তখন সেই ক্ষেত্রে -60 থেকে -50-তে আমাদের ফানি সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, যার ফলে -60 মিলিভোল্ট থেকে -55 মিলিভোল্টে এটা পৌঁছানোর পরে সেটার সহায়তায় আমাদের টি টাইপ ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, যার ফলে ক্যালসিয়াম ঢুকার পরে সেটা থ্রেশহোল্ডকে পৌঁছায়, থ্রেশহোল্ডে পৌঁছানোর পরে সেটা অ্যাক্টিভেট হয়, এবং অ্যাক্টিভেট হওয়ার পরে কিছু এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল ভিতরের দিকে ঢুকে, এবং ঢুকার কারণে এই পুরো সেলটা এখন ডিপোলারাইজড হয়ে যায়, এবং সেটা কোথায় পৌঁছে যায়, প্রায় +40 মিলিভোল্ট, মানে কি ভিতরে প্লাস অনেক বেশি পরিমাণে ক্যাটায়ন্স ভিতরে ভর্তি, তো এইভাবে একটা নোডাল চ্যানেল বা নোডাল সেল অ্যাক্টিভেট হলো। তো এটা কি হয়ে গেল, এই অবস্থাকে আমরা বলতে থাকি ডিপোলারাইজড অবস্থা, এই অবস্থাকে বলতে থাকি ডিপোলারাইজড অবস্থা, এবং গ্রাফটা তখন কি হয়ে যাবে, বেড়ে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম হয়ে গেছে, স্কল্ড এটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো প্রায় +40 মতো মিলিভোল্ট এর ভিতরে হয়ে যায়। আসলে ব্যাপারে আমরা বুঝতে পারছি যে কীভাবে 40 মিলিভোল্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন এই অবস্থাকে আমরা বলতেছি ডিপোলারাইজড অবস্থা, তাই না? বলছিলাম না যে ভিতরে অনেক বেশি পজিটিভিটি হয়ে যাবে, ইজ কল্ড ডিপোলারাইজড অবস্থা।
আসলে ব্যাপারটা বুঝতে পারছি। তার মানে নোডাল সেলের মধ্যে অনেক বেশি পজিটিভিটি বেড়ে গেছে। এবার হলো এই যে নোডাল সেল ইজ কল্ড কন্ট্রাক্টর সেল। আমি বলছিলাম যে আমাদের হার্টের মধ্যে কিন্তু এভাবে নোডাল সেল এবং কন্ট্রাক্টর সেলগুলো পরস্পর সংযুক্তির মাধ্যমে আছে, ঠিক আছে। নোডাল সেল থেকে সিগন্যাল তৈরি হয়েছে, এখন সেই সিগন্যালটা আমাদের প্রবাহিত হবে কন্ট্রাক্টর সেলের মধ্যে, যে তোমাকে কন্ট্রাকশন করতে হবে। তো সেটা কিভাবে করবে? এইটা করবে হলো কিছু গ্যাপ জাংশনের মাধ্যমে। আমি বলছিলাম না যে প্রত্যেকটা সেল তৈরি কিভাবে আছে, গ্যাপ জাংশনের মাধ্যমে কিন্তু আছে। এগুলোকে আমরা বলতেছি গ্যাপ জাংশন, ইজ কল্ড গ্যাপ জাংশন, গ্যাপ জাংশন, ঠিক আছে, ইজ কল্ড গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনগুলো কিছু প্রোটিনের কম্বিনেশন, প্রোটিন দিয়ে তৈরি হয়েছে, ইজ কল্ড কনেক্সিয়েন্স প্রোটিন, ইজ কল্ড কনেক্সিয়েন্স। কিছু প্রোটিন মলিকুলের মাধ্যমে এই গ্যাপ জাংশনগুলো তৈরি হয়েছে। এখানে একটা গ্যাপ জাংশন রাখছি, এখানে একটা গ্যাপ জাংশন রাখছি। হ্যাঁ, তো এখন আমার প্রশ্ন হলো এই গ্যাপ জাংশন দিয়ে কি হয় তার আগে আমাদের বুঝতে হবে যে এই গ্যাপ জাংশনগুলো কিভাবে টাইটলি বাউন্ড আছে এখানে, বা খুবই নিজের জায়গা থেকে কখনোই নড়তেছে না, সবসময় এখানেই ফিক্স থাকতেছে, ঠিক আছে। এই গ্যাপ জাংশনগুলোকে ধরে রাখার জন্য আরেক ধরনের কিছু প্রোটিনের মলিকুল এখানে বসে আছে এবং তারা হোল্ড করে আছে একে অপরকে খুবই টাইটলি, যাতে এই গ্যাপ জাংশনগুলো কখনোই তাদের নিজের জায়গা থেকে না সরে এবং ফাংশন সবসময় কি থাকে, রিদমেটিক থাকে বা খুবই ছন্দময় থাকে আর কি। তো এখন এই গ্যাপ জাংশনকে ধরে রাখার জন্য যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো আসলে নাম কি? এই প্রোটিনগুলোর নাম একসাথে আমি যদি বলি, এটাকে বলা থাকে ডেসমোজেমস। এখানে লিখি ডেসমোজেমস, দেখা যাবে ডেসমোজেমস, ঠিক আছে। আসল ব্যাপারটা বুঝতে পারছি। এবং এই ডেসমোজেমস যে প্রোটিনের সমন্বয় কম্বিনেশনটা, এটা আবার বিভিন্ন ফর্ম কম্বিনেশন দিয়ে তৈরি। যেমন এখানে থেকে আমাদের কিছু ক্যাডহেরিন্স কিছু মলিকুল থাকে, এই অংশটাকে আমরা বলতেছি ক্যাডহেরিন্স মলিকিউল, ঠিক আছে। আর এই যে আমাদের হলুদ যে অংশগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি ক্যারাটিন মলিকিউল। এই পাশে না লিখি, জায়গা লাগবে, ইটস কল্ড ক্যারাটিন মলিকিউল, ইজ কল্ড ক্যারাটিন মলিকিউল। কিছু ক্যারাটিন মলিকিউল আছে, ঠিক আছে। এবং আরও কিছু প্রোটিনের কম্বিনেশন এখানে আছে। আবার বলতেছি, এখানে একটা নোডাল সেলের সাথে একটা কন্ট্রাক্টর সেলের আমাদের সম্পর্ক তৈরি করবে কি, গ্যাপ জাংশন। এবং এই গ্যাপ জাংশনগুলোকে ঠিক প্লেসে ধরে রাখার জন্য কিছু হোল্ডেড প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো এই গ্যাপ জাংশনগুলোকে নিজে নিজে ধরে রাখে, এবং এগুলোকে আমরা কি বলি, ডেসমোজেমস বলে থাকি। এবং এগুলো আবার কিছু বিভিন্ন প্রোটিনের সমন্বয়ে তৈরি, যেমন কোয়াডহেরেন্স প্রোটিন আছে, এছাড়া আমাদের ক্যারাটিন প্রোটিন আছে। এগুলো আমরা কি করে, এই পুরো জিনিসটাকে টাইটলি বাউন্ড করে রাখে। এটা একটা গ্যাপ জাংশন, এটা গ্যাপ জাংশন। আশা ব্যাপারটা বুঝতে পারছি। এখন এই গ্যাপ জাংশনের মধ্য দিয়ে কি হবে, আমাদের যে নোডাল সেলের যে পজিটিভিটি তৈরি হলো, এই নোডাল সেল পজিটিভিটি তৈরি হলো, সেই নোডাল সেল পজিটিভিটিটা কি হবে, ভিতরের দিকে প্রবেশ করবে। এই যেখান থেকে পজিটিভিটি ভিতরের দিকে প্রবেশ করবে, এই যে এখানে কি হয়ে যাবে, পজিটিভিটি বেড়ে যাবে। এখানে কি হবে, পজিটিভিটি বেড়ে যাবে। এখানে কি হবে, পজিটিভিটি বেড়ে যাবে। তো যখন এখানে পজিটিভিটি বেড়ে গেল, ইয়েস, আর জিনিস মনে রাখবেন যে গ্যাপ জাংশন আর ডেসমোজেমস এগুলোকে একসাথে বলা হয় থাকে ইন্টারক্যালাটেড ডিস্ক, ঠিক আছে। আমরা আসলে শুনছি এগুলোকে একসাথে বলা থাকে ইন্টারক্যালাটেড ডিস্ক, যেগুলো আমাদের নোডাল সেল এবং কন্ট্রাক্টর সেলকে একসাথে ধরে রাখার জন্য দায়ী অ্যাকচুয়ালি। এখন ভিতরে যখন পজিটিভিটি বাড়লো, দেখেন আমি এখানে আরেকটা গ্রাফ আঁকছি, 1 মিনিট, এটাকে আমি একটু উপরে দিকে উঠি, ঠিক আছে। এখন সেক্ষেত্রে এখানে আমি একটা গ্রাফ রাখছি, এই কন্ট্রাক্টর সেলের যে গ্রাফটা সেটার জন্য রাখছি। তো এই ক্ষেত্রে দেখতে পারতেছি আমরা কি, যে যখনই পজিটিভিটি ভিতরের দিকে ঢুকলো, তার মানে কি এই সেলটা তো একটা নর্মাল সেল ছিল, তাই না? তার মানে কি এটারও কি ছিল, এটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ছিল। এইটা অ্যাপ্রক্সিমেটলি হয় -90 মিলিভোল্ট। নর্মাল সেল যেহেতু এটা -90 মিলিভোল্ট হয়ে থাকে। তো মনে রাখবো আমরা যে নোডাল সেলের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল হয় -60-তে, আর আমাদের কন্ট্রাক্টর সেলের জন্য -90 মিলিভোল্ট আমাদের হয় রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তো যখনই আমাদের পজিটিভিটি ভিতরের দিকে ঢুকলো থ্রু দ্য নোডাল সেল, তখন এই 90 মিলিভোল্ট থেকে আমাদের আস্তে আস্তে আমাদের যে ইয়েটা কি বলে, ভিতরের দিকে আমাদের যে পজিটিভিটি বাড়বে আর কি। তো বাড়তে বাড়তে একসময় কী হবে, এটা থ্রেশহোল্ডের দিকে পৌঁছাবে, এরকম থ্রেশহোল্ডের দিকে পৌঁছাবে, এরকম থ্রেশহোল্ডের দিকে পৌঁছাবে, ঠিক আছে। যখনই থ্রেশহোল্ডটাকে এটাকে টাচ করবে, এটা যখন থ্রেশহোল্ডকে টাচ করবে, তখন থ্রেশহোল্ডটা অ্যাপ্রক্সিমেটলি -70 মিলিভোল্টের মতো হয়, -70 মিলিভোল্টের মতো এই ক্ষেত্রে আর কি। এটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবে, এক এক বইতে এক রকম ইনফরমেশন থাকতে পারে, বা এটা অ্যাপ্রক্সিমেটলি বলা যাবে আর কি। তখন এই 70 মিলিভোল্টের প্রবেশ মানে যাওয়া মাত্রই কীভাবে গেছে, এই যে আমাদের নোডাল সেল থেকে প্রচুর পরিমাণে ক্যাটায়ন্স ভিতরে প্রবেশ করছে, যার ফলে এটা আস্তে আস্তে ভোল্টেজ বাড়ছে। বাড়ানোর ফলে এখন আস্তে আস্তে যখন পজিটিভিটি অনেক বেশি বেড়ে গেছে, -70 হয়ে গেছে, তখন এই -70 মিলিভোল্ট এর কারণে আমাদের অ্যাক্টিভেট হবে কি, পাশে থাকা কিছু চ্যানেল, ইজ কল্ড ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তো এরকম কিছু সোডিয়াম চ্যানেল তৈরি হবে, এবং এই সোডিয়াম চ্যানেলগুলো দিয়ে প্রচুর পরিমাণে সোডিয়াম ভিতরে দিয়ে ঢোকা শুরু করবে। তখন অনেক পরিমাণে প্রচুর পরিমাণে পজিটিভিটি ভিতরে তৈরি হবে, এবং এই পজিটিভিটিগুলোর টানে, এই পজিটিভিটিগুলোর ফ্লোর কারণে আমাদের পাশে থাকা কিছু, বা প্রথমে কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, স্কুল ক্যালসিয়াম চ্যানেল কিছু ওপেন হয়ে যাবে। আসলে ব্যাপারটা বুঝতে পারতেছি আমরা, কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, এখানে যদি দেখাই, কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে।
তার আগে একটু কথা বলে রাখি, এই সোডিয়াম চ্যানেল যখন ভিতরের দিকে ঢুকলো তার মানে কি প্রচুর পজিটিভিটি বেড়ে গেছে না, তখন এই গ্রাফটা অনেক বেশি বেড়ে যাবে, এই এরকম বেড়ে গেল। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। প্রথমে 90 থেকে 70 হলো তার কারণে এই যে আমাদের এই গ্যাপ জাংশনের মাধ্যমে যে পজিটিভ কারেন্টগুলো আসলো নোডাল সেলে তৈরি হওয়া, সেগুলোর কারণে পরবর্তীতে ওই পজিটিভিটির কারণে আমাদের সোডিয়াম চ্যানেল অ্যাক্টিভিটি হলো, প্রচুর পরিমাণে সোডিয়াম ঢুকলো, যার ফলে প্রচুর পরিমাণে আমাদের ভোল্টেজটা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে আমাদের এই পজিটিভের ফ্লোর কারণে কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, এটা খুবই স্লো হবে, মানে এটা খুবই স্লোলি ভিতরের দিকে আস্তে আস্তে ঢোকা শুরু করবে, আস্তে আস্তে ঢোকা শুরু করবে, এবং মানে খুবই স্লোলি, মানে খুব বেশি না, খুবই স্লোলি ঢোকা শুরু করবে। এবং এই ঢোকার সময় আমাদের কিছু মনে রাখতে হবে, এবং ঢুকতে যখন এটা হবে তখন একই সাথে এই ক্যালসিয়াম চ্যানেল যখন ক্যালসিয়াম চ্যানেল দিয়ে যখন ক্যালসিয়াম অল্প অল্প ঢুকছে, ওই একই সাথে একই সময় এই পাশে থাকা কিছু পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, এবং পটাশিয়াম চ্যানেল অলওয়েজ লিক আউট ফ্রম সেল, এটা সেল থেকে বের হয়ে যাবে, সেল থেকে বের হয়ে যাবে। তো ক্যালসিয়াম চ্যানেল একই সাথে খুবই কম ঢুকতেছে এবং পটাশিয়াম চ্যানেল খুবই বেশি বের হয়ে যাচ্ছে, যার কারণে এটা ব্যালেন্সটা একটু কি নেগেটিভ হয়ে যাবে। কি হবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ কেন? কারণ বেশি পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, মানে এটা সেল আছে, সেল থেকে বেশি পজিটিভ বের হয়ে যাচ্ছে আর কম পজিটিভ ঢুকতেছে, তার মানে কি কম্পারেটিভলি নেগেটিভ হয়ে যাবে, তাই না? ব্যাপারটা একটু নেগেটিভ হয়ে যাবে। তো এটাই বলতেছে আসলে যে ওই সময়ে কি হয় বাই নেচার, এখানে আমাদের কি হইতেছে ক্যালসিয়াম চ্যানেল অল্প ওপেন হয়েছে, মানে খুবই অল্প ঢুকতেছে, খুবই স্লো কন্ডাকশন বা খুবই স্লো এন্টার হচ্ছে, এবং পটাশিয়াম চ্যানেল খুবই ভাইগারাসলি বের হচ্ছে, যার ফলে সেলটা একটু নেগেটিভ হয়ে যাবে। এই জন্য গ্রাফের মধ্যে একটু নিচে দেখা যায়, এরকম একটা অবস্থা দেখা যায়, এরকম একটা অবস্থা দেখা যায়। ঠিক আছে, আমি যদি ভোল্টেজের ব্যাপারগুলো বলি, এখানে প্রায় 10 মিলিভোল্টের মতো থাকে, এই অবস্থাটা ছিল 10 মিলিভোল্টের মতো সোডিয়াম চ্যানেল ঢোকার পরে পরবর্তীতে যখন এরকম একটা অবস্থা তৈরি হলো, কার কারণে? পটাশিয়াম যখন অনেক বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে, তখন ওই অবস্থায় তোমার নর্মালি ভোল্টেজ থাকে হলো 0 মিলিভোল্টের মতো। তো যখনই 0 মিলিভোল্ট তৈরি হয়, 0 মিলিভোল্ট তৈরি হলো, কার কারণে তৈরি হলো? ক্যালসিয়াম খুবই কম ঢুকতেছে, পটাশিয়াম খুবই বেশি পরিমাণে ঢুকতেছে, যার কারণে ভিতরে একটা 0 মিলিভোল্টের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং 0 মিলিভোল্টের অবস্থা সৃষ্টি হওয়া মাত্রই অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, আবার পাশে থাকে ক্যালসিয়াম চ্যানেল। আসল ব্যাপারটা বুঝতে পারছি। প্রথমে সোডিয়াম চ্যানেল ঢুকলো, এবং সোডিয়াম চ্যানেল ঢুকার কারণে এই পজিটিভের ফ্লোর কারণে কিছু ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, যেগুলো খুবই স্লোলি ভিতরে এন্টার করবে, এবং সাথে সাথে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, যেটা কিনা খুবই বেশি বের হবে। এই জন্য 10 মিলিভোল্ট থেকে কমে 0 মিলিভোল্টে এসে পড়বে, এবং যখনই 0 মিলিভোল্টে আসবে, 0 মিলিভোল্টে আসার পরে পাশে থাকা আরো বেশি পরিমাণে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, যার ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিতরে থেকে ঢোকা শুরু করবে। এবং ক্যালসিয়াম চ্যানেল শুধুমাত্র সেল মেমব্রেন দিয়ে ঢুকবে না, পাশাপাশি কিছু টি-টিউব, এটাকে আমরা বলছি টি-টিউব অনেকটা সহায়তা করবে ক্যালসিয়ামগুলোকে আরো ভিতরের দিকে এন্টার করতে, অ্যান্ডোসাইটোসিস প্রক্রিয়ার মতো আর কি। ইটস কল্ড টি-টিউব, এটা আমরা বলে থাকি টি-টিউব বলে থাকি, ঠিক আছে? এটা অনেকটা অ্যান্ডোসাইটোসিস বা সেল মেমব্রেনটা ভিতরের দিকে এরকম কি বলে এটাকে প্রবর্তিত হয়ে এটা ভিতরের দিকে ঢুকে গেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এর মাধ্যমে কিছু ক্যালসিয়াম চ্যানেল ভিতরের দিকে ঢুকে যাবে। তো এর ফলে ক্যালসিয়াম চ্যানেল ভিতরের দিকে ঢুকে যাবে। তো এখন কি হলো দেখো, এখন এই অবস্থায় ক্যালসিয়াম চ্যানেলও ঢুকতেছে, আবার পটাশিয়াম চ্যানেলও কি অনেক বেশি পরিমাণে বের হচ্ছে। তো মোটামুটি দেখো পজিটিভিটি ঢুকছে আবার বের হচ্ছে, ক্যালসিয়াম দিয়ে ঢুকতেছে এখানে অনেক বেশি পরিমাণে, পটাশিয়াম দিয়ে অনেক বেশি পরিমাণে বের হচ্ছে, যার ফলে এখানে একটা মানে সমান অবস্থা তৈরি হয়ে যায়। এবং এই সমান অবস্থার সময় যখন দেখা যায় কার্ভটা এরকম থাকে কিছুক্ষণ, যেটাকে আমরা বলে থাকি স্টেডি ফেজ বা প্লাটো ফেজ, ঠিক আছে? এই সময় পটাশিয়াম চ্যানেল এবং ক্যালসিয়াম চ্যানেল দুজনেরই কাজ প্রায় সমান হারে চলে, ক্যালসিয়াম ঢুকে এবং পটাশিয়াম বের হয়। ইটস কল্ড স্টেডি ফেজ, বা আমরা বলতে পারি কি বলা যায়, বা প্লাটো ফেজ বলা যায়, ঠিক আছে? অবস্থাকে আমরা বলতে পারি প্লাটো ফেজ। এবং ডক্টররা কিছু নাম দিয়েছে এই লোকেশনগুলোর, যেমন এটাকে আমরা বলে থাকি জিরো ফেজ, ঠিক আছে? এই যখন আমাদের সোডিয়াম ভিতরে থেকে ঢুকে অনেক বেশি পরিমাণে, তখন এরকম থেকে 0। আর যে সময় ঠিক যে পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেছে খুব বেশি পরিমাণে, ক্যালসিয়াম খুবই কম পরিমাণ, ওটাকে আমরা বলে থাকি 1 ফেজ। আর এই প্লাটো ফেজ যেটা আছে এটাকে আমরা বলে থাকি 2 ফেজ, ইটস কল্ড 2 ফেজ। ওটা সামনে আমাদের আস্তে আস্তে যাবো। এখন তো আমাদের রেজাল্টটা কি হলো? প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকলো, তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যখন ভিতরের দিকে ঢুকছে, তখন এই ক্যালসিয়ামগুলো আমাদের বাইন্ড করবে কোথায় জানো? এই ক্যালসিয়ামগুলো আমাদের বাইন্ড করবে, 1 মিনিট আমি যদি আরো ক্যালসিয়াম ভিতরে ঢুকবে আমি একটু দেখাই। যখন ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঢুকলো, তখন এই ক্যালসিয়াম যেটা আছে, এই ক্যালসিয়াম ভিতরে কন্ট্রাক্টাল সেলের ভিতরে থাকা ক্যালমোডিউলিন নামে একটা মলিকিউল আছে, ক্যালমোডিউলিন। এই ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করার পর যে কমপ্লেক্সটা তৈরি করবে, এই কমপ্লেক্সটা অ্যাক্টিভেট করবে এই রিসেপ্টরটাকে। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? ইজ কল্ড এসআর, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটার কাজ আমি একটু আগে বলে আসলাম, এটা একটা কি, এটা মডিফাইড ভার্সন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম স্টোর করা থাকে। তো যখনই ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকলো, তখন এই যে
এসআর এর সেল মেমব্রেনে থাকা কিছু রিসেপ্টর এইগুলোকে অ্যাক্টিভেট করবে, ইজ কল্ড RYR2 রিসেপ্টর, RY বা রাইনোডিন রিসেপ্টর টাইপ 2, RYR2 রিসেপ্টর, এটাকে অ্যাক্টিভেট করবে। এটাকে যখন অ্যাক্টিভেট করবে তখন এই যে RYR2 রিসেপ্টর এটা এখান থেকে এটা এরকম ছিদ্র হয়ে যাবে, মানে এরকম এটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে আর কি। তো ওপেন হয়ে যাওয়ার ফলে কি হবে, প্রচুর পরিমাণে ভিতরে থাকা ক্যালসিয়াম এটা ওপেন হয়ে যাবে, ভিতরে থেকে বাইরে আসা শুরু করে দেবে। আবারও বলতেছি, একে তো ক্যালসিয়াম ভিতরে প্রচুর পরিমাণে ঢুকতেছে এবং এই ক্যালসিয়ামে সাহায্য করলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরও বেশি পরিমাণে ক্যালসিয়ামকে ভিতরের দিকে নিয়ে আসতে বা বাইরের দিকে নিয়ে আসতে, এবং তার মানে অ্যাজ এ রেজাল্ট কন্ট্রাক্টাল সেলের মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেছে। তো যখন এরকম খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম চ্যানেলের পরিমাণ বেড়ে যাবে তখন এই যে ক্যালসিয়াম পরমাণু এগুলা কী হবে, ক্যালসিয়াম মলিকুলগুলো বাইন্ড করবে হলো অ্যাক্টিন মায়োসিন মলিকুলের সাথে বা এই পুরো কমপ্লেক্সটার সাথে। এই কমপ্লেক্স আসলে কি জানো, এই কমপ্লেক্সটাকে আমরা বলে থাকি ট্রপোনিন কমপ্লেক্স। এই যে আমার ভিতরের কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটাকে আমরা বলে থাকি, এই কমপ্লেক্সটা এটাকে আমরা বলে থাকি ট্রপোনিন কমপ্লেক্স। এই ট্রপোনিন কমপ্লেক্সে 3টা পার্ট আছে। ট্রপোনিন কমপ্লেক্সে কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। এর মধ্যে একটা পার্ট, এই যে আমাদের সাদা, এই যে আমাদের যে হলুদ অংশের যে পার্টটা, এটা আমাদের অ্যাক্টিন মলিকিউল, আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাক্টিন মলিকিউল, ঠিক আছে, এটা আমাদের অ্যাক্টিন মলিকিউল। আর এই যে আমাদের যে ইয়াটা আছে, কি বলে, সরি, এখানে আমাদের ট্রপোমায়োসিন, আমাদের যে এই যে আমাদের অংশটা আছে এখানে ক্যালসিয়াম বাইন্ড করবে, আর এই যে লাল অংশ যেটা আছে এটাকে আমরা বলে থাকি ট্রপোমায়োসিন, ইটস কল্ড ট্রপোমায়োসিন। ট্রপোমায়োসিন, সরি, এখানে আমাদের এটা অ্যাক্টিভেট হবে না, ইটস কল্ড ট্রপোমায়োসিন। আর এই যে আমাদের সবুজ অংশ যেটা আছে এটাকে আমরা বলে থাকি মায়োসিন, মায়োসিন। অবশ্যই অ্যাক্টিন তো এটা হবে না, অ্যাক্টিন তো বাইন্ড করবে আমাদের এটার সাথে, তাই না? অ্যাক্টিন এটা হবে না আমাদের, এখানে একটু বলি ট্রপোমায়োসিন এবং এটা ক্যাটায়ন, ঠিক আছে। যে অ্যাক্টিন এখানে বাইন্ড করলো ট্রপোমায়োসিন তার সাথে, এখানে তো ব্যাপারটা একটু মুছে দিই, এখানে ব্যাপারটা 1 মিনিট। এটা অ্যাক্টিন হবে না, অ্যাক্টিন হবে সেই আমাদের এই অংশটা অ্যাক্টিন, এখানে একটু দেখাই, is called actin, একটু এখানে দেখা অ্যাক্টিন। তারপরে বলতেছি এই পুরো কমপ্লেক্সটা নাম হলো ট্রপোনিন কমপ্লেক্স, যেখানে ট্রপোমায়োসিন আছে, অ্যাক্টিন আছে এবং এই রিসেপ্টরের মধ্যে আমাদের ক্যালসিয়াম বাইন্ড করবে। ক্যালসিয়াম বাইন্ড করা মাত্রই এই ট্রপোমায়োসিনটা খুলে যাবে। কি হবে? ট্রপোমায়োসিনটা খুলে যাবে। এই যে ট্রপোমায়োসিনটা এভাবে খুলে যাবে, আমি তো এখানে এই পাশে দেখাই আর কি, দুই পাশেই খুলবে, আমি এই পাশে দেখাচ্ছি। এইভাবে ট্রপোমায়োসিনটা কি হবে? খুলে যাবে। ট্রপোমায়োসিনটা এভাবে খুলে যাবে, এভাবে ওপেন হয়ে যাবে, খুলে যাবে। তো খুলে গেলে কি হবে? খুলে গেলে হবে কি, এই যে আমাদের মায়োসিনে থাকা কিছু মায়োসিনের সাথে, মায়োসিনের যে আমাদের ইয়াগুলো আছে, রাইডারগুলো আছে, এগুলো কি করবে? এর সাথে বাইন্ড করবে। এবার সেটা খুলে গেছে, হ্যাঁ, একইভাবে এইভাবে এর সাথে একটার সাথে বাইন্ড করবে। আমরা কন্ট্রাকশন পাথওয়ে ডিটেলস পড়াবো মানে অন্য ক্লাসে, হ্যাঁ, জাস্ট মোটামুটি ওভারভিউ বলতেছে, এরকম এভাবে বাইন্ড করে ফেলবে, এভাবে বাইন্ড করবে। আবার বলতেছি, ভিতরে ক্যালসিয়াম চ্যানেল অনেক ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে এই ক্যালসিয়ামগুলো আমাদের ট্রপোনিন মলিকুলের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে এই ট্রপোনিন মলিকুলের মধ্যে বেশ কয়েক ধরনের কমপ্লেক্স আছে, যেমন অ্যাক্টিন কমপ্লেক্স, ট্রপোমায়োসিন কমপ্লেক্স। এবং ট্রপোমায়োসিন প্রথমে কি করে? এই মায়োসিনের সাথে অ্যাক্টিনকে বাইন্ড হতে দেয় না, ঠিক আছে, নর্মাল অবস্থায়, এই জন্য কন্ট্রাকশন হয় না। কিন্তু যখনই আমাদের ক্যালসিয়াম বাইন্ড করে তখন এই ট্রপোমায়োসিনটা খুলে যায়, এবং ট্রপোমায়োসিন খুলে যাওয়ার কারণে আমাদের এই মায়োসিনের সাথে আমাদের কি করে? অ্যাক্টিনটা বাইন্ড করতে পারে। তো অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং হলো, এটাকে আমরা বলতে থাকি ক্রস ব্রিজ। ক্রস ব্রিজ হলো, এবং এই ক্রস ব্রিজ হওয়ার পরেই আমাদের কি হবে? কন্ট্রাকশনটা হবে, ঠিক আছে। এভাবে স্লাইড করবে, এভাবে মায়োসিন যখন এটাকে ধরে ফেলছে, যখন এভাবে বাইন্ড করে ফেলছে, তখন এই মায়োসিন ধরে এভাবে স্লাইড করবে, দুটো স্লাইড করবে। স্লাইড করার মাধ্যমে কি হবে? এই পাশ থেকে এভাবে স্লাইড করলে এই পুরা সেলটা কন্ট্রাকশন হয়ে যাবে, এবং এইভাবেই নোডাল সেল থেকে পজিটিভিটি এসে আমাদের পুরা সেলটাকে কন্ট্রাকশন করালো। কথা বুঝতে পারছি? এটা আমাদের আলটিমেট রেজাল্ট, এটা আমাদের কি হলো? কন্ট্রাকশন হয়ে গেল, এই যে কন্ট্রাকশন হয়ে গেল। আবার বলতেছি প্রথম থেকে, যে প্রথমে আমাদের কি হলো? আমাদের এই গ্যাপ জাংশনের মাধ্যমে ভিতরে নোডাল সেলের পজিটিভিটি ভিতরের দিকে আসলো, এবং সেই পজিটিভিটি ভিতরের দিকে আসার ফলে আমাদের এই সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল -19 মিলিভোল্ট, এবং এখান থেকে বেড়ে -70 হলো, এবং 70 হওয়ার পরে 70-এর কারণে আমাদের সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল, সোডিয়াম ভিতরের দিকে ঢুকলো, পজিটিভিটি আরও বাড়ার পরে সেই সময় কিছু পরিমাণ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়েছে, পাশাপাশি পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, যার ফলে কি পটাশিয়াম চ্যানেল অনেক বেশি পরিমাণে বের হয়ে যাওয়া শুরু করছে, বাট ক্যালসিয়াম কি খুবই কম পরিমাণে আসা শুরু করছে, যার ফলে একটু নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে কত হবে? 0 মিলিভোল্ট হবে, এবং যখনই 0 মিলিভোল্ট হবে তখনই সেই ক্ষেত্রে আরও বেশি ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে ঢুকবে, এবং ক্যালসিয়াম যখন বেশি পরিমাণে ঢুকবে তখন একই সাথে পটাশিয়াম বেশি পরিমাণে বের হচ্ছে, তো ঢুকা আর বের হওয়া প্রায় সমান হয়ে যাবে, ওটাকে আমরা বলতেছি প্লাটো ফেজ। এবং যখন ক্যালসিয়াম চ্যানেল
অনেক বেশি বেড়ে গেছে আমাদের পুরো কন্ট্রাক্টর সেলের মধ্যে, তখন ক্যালসিয়ামগুলো সাহায্য করবে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে আরো বেশি পরিমাণে ক্যালসিয়ামগুলোকে বের করে নিয়ে আসতে। এবং যখন ক্যালসিয়ামের পরিমাণ আরো বেশি বেড়ে যাবে তখন সেইগুলো আমাদের এই যে অ্যাক্টিন মায়োসিনকে কন্ট্রাকশন করাতে সাহায্য করবে। এবং এইভাবে আমাদের একটা নোডাল সেল তার এক পাশের যে কন্ট্রাক্টর সেল, শুধু পাশের না, আশেপাশের সকল কন্ট্রাক্টর সেলগুলোকে, আমি এখানে একটা কন্ট্রাক্টর সেল দেখাইছি, এরকম আশেপাশে অনেক কন্ট্রাক্টর সেল আছে এবং একটা নোডাল সেলই বা অসংখ্য নোডাল সেল আশেপাশের সকল ধরনের কন্ট্রাক্টর সেলগুলোকে কি করে, আশেপাশের সকল কন্ট্রাক্টর সেলগুলোকে এইভাবে কন্ট্রাকশনে সাহায্য করে থাকে। এখন পুরো কাজ যখন হয়ে গেল, কাজ যখন পুরোপুরি হয়ে গেল, তখন কিভাবে আমাদের এই চ্যানেলগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে? কারণ কাজ তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, একবার কন্ট্রাকশন করে ফেলছে, তখন একবার অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হয়ে গেছে, তখন অ্যাট্রিয়াম ডায়াস্টোল শুরু হবে, আবার কন্ট্রাকশন হতে হবে না? তো এই কন্ট্রাকশনের জন্য আবার কি করতে হবে? আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে, তাই না? এই পুরো কাজটা আবার করার জন্য কি করতে হবে? আবার আগের অবস্থায় ফিরে যেতে হবে। তো সেটা কিভাবে করবে? তো প্রথম নোডাল সেলের মধ্যে আসি। তো নোডাল সেল করবে কি, যেহেতু এখানে পজিটিভিটি অনেক বেশি বেড়ে গেছিল, এই জন্য সে একটা চ্যানেল আছে, সেটা হলো পটাশিয়াম চ্যানেল। এই পাশে পটাশিয়াম চ্যানেলগুলো আমি লিখি। এই পটাশিয়াম চ্যানেলগুলোকে ওপেন করে দিবে এবং পটাশিয়াম চ্যানেলগুলোকে ওপেন করে দেওয়ার ফলে কি হবে? ভিতরে পজিটিভিটি আবার কমে যাবে এবং কমে আবার এখান থেকে ফল করে এটা আবার রেস্টিং বিমের পটেনশিয়ালে এসে পড়বে। কিন্তু যখনই এটা রেস্টিং বিমের পটেনশিয়ালে আসবে, সাথে সাথে আবার কি ফানি সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে এবং এভাবে আবার সেই কন্ট্রাকশন দিতে সাহায্য করবে। আসলে ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে? এটা হলো আবার সে আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আরও কিছু, এখানে যখন ক্যালসিয়াম চ্যানেল বেড়ে গেছিলো, তখন ক্যালসিয়াম চ্যানেল বিভিন্নভাবে সে আবার তার বের হওয়া শুরু করবে। যেমন একটা হলো এরকম, যে ক্যালসিয়াম চ্যানেলগুলো, এই ক্যালসিয়াম যখন আমাদের আবার চলে যাবে, ক্যালসিয়াম চ্যানেলগুলো কি হবে? এই যে ভিতরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ক্যালসিয়ামগুলো আসছিল, সেই ক্যালসিয়ামগুলো আবার এই যে কিছু চ্যানেলের মাধ্যমে এভাবে ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? এই চ্যানেলগুলোর নাম হলো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। মানে ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকলে তখন সোডিয়াম আর বাইরের দিকে বের হবে আসলে, হ্যাঁ, ক্যালসিয়াম ঢুকলে কি হবে? সোডিয়াম বের হবে, ক্যালসিয়াম ঢুকবে। এইভাবে এই চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম ভিতরের দিকে ঢুকে যাবে। আর এই পাশে আমাদের ক্যালসিয়াম কিছু ঢুকানোর জন্য চ্যানেল আছে, কিন্তু এগুলো আমাদের কি, এগুলো আমাদের হলো এখানে এটিপি খরচ করতে হয় আর কি। ক্যালসিয়াম যখন ঢুকে তখন হাইড্রোজেন বের হয়, আমরা জানি, এটিপি খরচ করলে, এবং এই প্রক্রিয়া এটিপি খরচ হয় এবং এটিপির মাধ্যমে এটা আসলে চ্যানেল এবং ভোল্টেজ গেটের চ্যানেল, এবং যার ফলে এটিপি খরচ হয় এবং ক্যালসিয়াম ভিতরে ঢুকে এবং হাইড্রোজেন বের হয়। এখানেও সেম জিনিস, এখানে ক্যালসিয়াম ঢুকবে এবং ক্যালসিয়াম বাইরে বের হয়ে যাবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড বের হয়ে যাবে, আর কি আমাদের হাইড্রোজেন ঢুকবে এবং এখানে এটিপি খরচ হবে। এবং এখানেও একটা আছে যে ক্যালসিয়াম ভিতরে ঢুকবে আর ক্যালসিয়াম বের হয়ে যাবে, সোডিয়াম কি ভিতরে থেকে ঢুকবে। একই চ্যানেল এখানেও আছে, এই সেল মেমব্রেনের মধ্যেও আছে। তার মানে ক্যালসিয়াম চ্যানেল বেশি হয়ে গেছিল এবং ক্যালসিয়াম চ্যানেল যখন কম হয়ে যাবে, বিভিন্নভাবে কম হয়ে যাবে, তখন কম হওয়ার কারণে কি হবে? কম হওয়ার কারণে এই যে অ্যাক্টিন মায়োসিনের সাথে বাইন্ড করতে পারবে না, আবার সেটা কি হবে? নর্মাল ফেজে এসে পড়বে। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। নর্মাল ফেজে এসে পড়ার কি হবে? এসে পড়ার ফেজে এরকম কমে কমে ক্যালসিয়াম যখন বের হয়ে যাবে সবগুলো, তখন কমতে কমতে একসময় কি হবে? এখানে এসে হয়ে যাবে, আবার সে বাড়বে যখন এই ক্যাপ জাংশন দিয়ে আবার একটা পজিটিভিটি আসবে, থ্রি ফেজ বলতে পারি। তো এই হলো পুরা সার্কুলার মেকানিজম, যে কিভাবে আমাদের ক্যালসিয়াম চ্যানেল কাজ করে বা ক্যালসিয়াম চ্যানেল কিভাবে। এখানে আর একটু ফেজ দেখা যায়, আমি এখানে দেখাই, এক মিনিট। এখানে যখন আমাদের আসবে তখন এই যে এরকম ক্যালসিয়াম চ্যানেল অনেক সময় অফ হয়ে যাবে এবং কিছু সময় সে এস্টিমেট পটেনশিয়ালে থাকবে। থাকার পরে কি হবে? যে আসতে তো সময় লাগবে না, একটা এখান থেকে আবার নোডাল সেল থেকে আসবে, সময়টা পরে আবার সে কি হবে? আস্তে আস্তে বাড়া শুরু করবে, ঠিক আছে? আশা করি পুরো সাইকেলটা আমরা বুঝতে পারছি এবং হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পারছি। এবং কোনো সমস্যা থাকলে কোনো জায়গায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখানে জাস্ট একটা নোডাল সেল না, নোডাল সেলগুলো অনেকগুলোই থাকে এবং সেই নোডাল সেলগুলো কি করে? আশেপাশে সকল ধরনের কন্ট্রাক্টর সেলগুলোকে এইভাবে কন্ট্রাকশনে সাহায্য করে ডিউ টু দ্য আয়ন্স ফ্লো। এখানে কিন্তু কোনো ধরনের নার্ভাস সিস্টেমের কাজ করতে হয় না। এই ফানি সোডিয়াম চ্যানেল সবসময় ওপেন থাকে। যখনই নোডাল সেলটা রেস্টিং বিমের পটেনশিয়ালে পৌঁছায়, তখনই ফানি সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় এবং ফানি সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার পরে পুরো কার্যক্রমটা চলতে থাকে অ্যাকচুয়ালি। তাই আমি আসলে ব্যাপারটা বুঝতে পারছি যে কীভাবে মেকানিজমটা কাজ করে এবং সবাই কয়েকবার দেখলে আসলে ব্যাপারটা আমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের সামনে কার্ডিওফিজিওলজির জন্য, ইলেকট্রোফিজিওলজির জন্য। আমরা এগুলো না বুঝলে, আমরা ইসিজি বুঝবো না, বা ইসিজি না বুঝলে আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন ফার্মাকোলজিক্যাল ড্রাগ, যেমন অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগস বা অ্যান্টি হাইপারসেন্সিটিভ ড্রাগ, এছাড়া আরও কিছু আছে যেমন কার্ডিয়াক অ্যারিথমিয়া, অ্যান্টি অ্যাঞ্জিনাল, এগুলো আমরা বুঝবো না। আসলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি ইলেকট্রোফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাইকে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।